নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 19.90%। যে হার, সেই হার যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সামনে বিপদ আসলে কি, কিভাবে সেই বিপদের ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। দর্শক আপনারাও কিন্তু আছেন, আমাদের যারা অতিথি তাদের কাছে আপনাদের প্রশ্ন নিশ্চয়ই রাখবেন, জিজ্ঞাসা করতে নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে যুক্ত হবে অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, মুখপাত্র তিনি স্বাস্থ্য অধিদপ্তর, ডক্টর শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক গাইনি এবং প্রসূতি বিভাগ, আনোয়ারা খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের তিনি। আপনারা আছেন করোনা যুদ্ধে, আমরা সবাই আছি এবং আজকের বিষয় করোনা যুদ্ধে বাংলাদেশ। এবং এরপরে আমরা আসলে গণপরিবহন নিয়ে আলোচনা করব এবং তাতেও আমাদের নতুন নতুন অতিথি ক্রমান্বয়ে যুক্ত হবে এবং আপনারাও নিশ্চয়ই আপনাদের প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন আমাদেরকে সেই প্রশ্ন করার জন্য। সবাইকে স্বাগত জানাই। অতিথিরাও একে একে আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে আমরা এক নজরে দেখে নিতে চাই গেল 24 ঘন্টায় দেশে করোনা, দেশে 6,11,295 জন, মোট মৃত্যু 9,000 ছাড়িয়ে গেছে আজ এবং মোট সুস্থ হয়েছে 5,42,000। আমরা পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি যে নতুন করে মৃত্যুর সংখ্যা আজ 52, অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু 52 জন মৃত্যুবরণ করেছে। মোট মৃত্যুর সংখ্যা এখন 9,046। মৃত্যু হার 1.48%। আপনারা জানেন যে সেটি নেমে গিয়েছিল 0 এবং নতুন সুস্থ হয়েছে 2,200 জন। মোট সুস্থ হয়েছে এই পর্যন্ত 5,42,000 এবং সুস্থতার হার কিন্তু 88.73%। নতুন করে শনাক্ত হয়েছে করোনা আমাদের দেশে, আপনারা জানেন সেটা 5,000-এর উপরে এবং যে সংখ্যাটি আমরা দেখাচ্ছিলাম 5,358। নতুন পরীক্ষা হয়েছিল 26,000, তার মধ্যে 5,000 আমরা শনাক্ত পেয়েছি। আমরা বলছিলাম যে প্রায় 20% কাছাকাছি এখন শনাক্তের হার, 19.90% শনাক্ত। মোট শনাক্ত হয়েছে এই পর্যন্ত দেশে 6,11,295 জন। পরীক্ষা হয়েছে 46,70,576টি এবং মোট শনাক্তের হার এখন 13.09%। আমরা যদি দেখতে চাই যে কি অবস্থায় করোনা পরিস্থিতি সামনে আছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা আসলে কোনগুলো এর মধ্যে আছে তা নিশ্চয়ই দেখতে পাবো। ঢাকা সবচেয়ে ঝুঁকির মুখে আছে। যদি আমরা 52 জনের মৃত্যুর খবরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ঢাকায় সবচেয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল থাকা সত্ত্বেও সর্বোচ্চ মৃত্যু কিন্তু ঢাকাতেই। 34 জন মারা গেছে গেল 24 ঘন্টায়। চট্টগ্রামে 9 জন, রাজশাহীতে 3, খুলনায় 3 এবং সিলেটে 2 এবং রংপুরে 1 জন মারা গেছেন গেল 24 ঘন্টায়। আমরা দেখছিলাম করোনা পরিস্থিতির কিছু তথ্য যা আমাদের অবস্থাটা বোঝাচ্ছে। আমরা জানি না কারা ভয়ের মধ্যে আছেন বা নেই, কিন্তু অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে একটু না অনেকখানি উদ্বেগজনক অবস্থায় আছেন। আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই একাত্তর সংযোগে। যে প্রশ্নটি আপনার কাছে, সেই প্রশ্নটি হচ্ছে, আগে যেমন একটা দীর্ঘমেয়াদী ধাপে ধাপে যে মানুষ করোনা চিকিৎসা করে মৃত্যুবরণ করতেন বা করতেন না এমন একটা জায়গায় ছিলেন, কাশি হতো, জ্বর হতো, অক্সিজেন লেভেল কমে গেলে তারপরে হাসপাতালে যেতেন, তারপরে তার চিকিৎসা হতো, প্রক্রিয়াটার মধ্যে একটা থাকতেন। কিন্তু এখন হঠাৎ করে সবাই হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থা তৈরি হয়েছে, হঠাৎ করে আমরা মৃত্যু সংবাদ শুনছি। নতুন এই করোনার আক্রমণে আসলে কোন জটিলতা মানুষের দেহে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে যে মৃত্যু বেড়ে যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজনীন মনি। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই হবে এবং বলার আসলে একটি সময় চলে এসেছে, কারণ আজকে আমরা দেখেছি যে শারমিন সর্বোচ্চ আব্বাসী, কি আমরা শুনতে সংক্রমিত পাচ্ছি? হয়েছে কি। হ্যাঁ, আমি তো পাচ্ছি। হ্যাঁ, আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক, আমরা হ্যালো অপেক্ষা করছি যে শারমিন আব্বাসীর সাথে আমরা সংযুক্ত করার জন্য এবং আমাদের আজকে আমরা জানিয়ে কথা বলার চেষ্টা করছি ঢাকা শহরে এবং পুরো দেশের মধ্যে করোনা পরিস্থিতি যা দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। প্রথমেই ধাক্কা খাচ্ছে সবাই টিকা কার্যক্রম নিয়ে এবং একই সাথে করোনা পরীক্ষা নিয়ে। মূলত যারা পরীক্ষা করতে যাচ্ছেন তারা নির্ধারিত জায়গায় পরীক্ষা করতে পারছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা নিয়েও অনেক জটিলতা তৈরি হচ্ছে এবং যারা পরীক্ষা করতে পারছেন না তারাও বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ফলে সংক্রমণটা অনেক বেশি বাড়ছে। এবং নতুন যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে, সেই ভেরিয়েন্টটা বলা হচ্ছে যে ইংল্যান্ডের ভেরিয়েন্ট এবং সেটি খুব দ্রুত গতিতে ছড়ায়, আগের করোনার চেয়ে 70% বেশি গতিতে সেটা ছড়ায়। কাজে যে অবস্থা আমাদের তৈরি হয়েছে, কেমন করে নিজে নিরাপদ থাকবেন এবং কেমন করে আসলে এই ঝুঁকি কমানো যায়, মৃত্যু ঝুঁকি কমানো যায়, আমরা তা নিয়ে শুরুতে আলাপ করতে চাই, তারপর অন্যান্য বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমরা কি শুনতে পাবো শারমিন আব্বাসীকে? আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, একদম আমরা ক্লিয়ার এখন শুনতে পাচ্ছি। পাচ্ছি ডাক্তার শারমিন আব্বাসী, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে প্রশ্নটি করেছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ, যে আমি হঠাৎ শুনেছি করেই এত প্রশ্নটি। মৃত্যু বেড়ে যাওয়ার কোথায় ঠিক সংকটটা এখন হঠাৎ করে তৈরি হচ্ছে? হ্যাঁ,
মুন্নি, আমি যেটি বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখুন সর্বোচ্চ কিন্তু সংক্রমণের আজকে যে চিত্রটি আমরা দেখতে পেলাম, এবং আমরা যারা একেবারেই কোভিড যে হসপিটাল গুলো আছে যেখানে একদম কাছ থেকে আমরা রোগীদেরকে অ্যাডমিশন নিতে দেখছি, তাদেরকে কিন্তু দেখছি যে তারা খুব শর্ট সময়ে খারাপ হচ্ছেন। আপনি যে কথাটি বললেন, একেবারে কিন্তু আগে যেটি ছিল যে ধাপে ধাপে হয়তো রোগী খারাপ হলো, একটা সময় সে সংক্রমিত হলো, তারপরে হয়তো সে হাসপাতালে আসলো, একটা লম্বা সময় সে অক্সিজেন নিল, তারপরে হয়তো রোগীটি খারাপ হলো। এখন আমরা দেখছি যে হুট করে রোগী আজকেই হয়তো হাসপাতালে অ্যাডমিশন হচ্ছেন, তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে এবং তারপরে রোগীটি খারাপ হচ্ছে। এটি হচ্ছে প্রথম একটি সংকটের জায়গা। দ্বিতীয় সংকটের জায়গা, আমাদের সবার কিন্তু মনের মধ্যে একটি বদ্ধমূল ধারণা আছে যে সিনিয়র সিটিজেন ছাড়া আর কেউ হয়তো করোনায় সংক্রমিত হয়ে খুব একটা খারাপ দিকে না যেতে পারেন। কিন্তু এখন যে সংক্রমণের হারটি রয়েছে এবং আমরা যাদেরকে সংক্রমিত হতে দেখছি, বড় একটা অংশ কিন্তু যাদের বয়স একেবারেই কম, তাদেরকে আমরা সংক্রমিত হতে দেখছি। এবং তাদের মধ্যেও কিন্তু যে সিভিয়ার সিমটম গুলো আছে বা অক্সিজেনের যে প্রয়োজনটি আছে অথবা আইসিইউর যে প্রয়োজনটি আছে, তাদের মধ্যেও কিন্তু একটা বড় অংশকে আমরা দেখছি যে তাদের এই মুহূর্তে এই বিষয়গুলোর প্রয়োজন হচ্ছে। তৃতীয়ত, যারা নিউ জেনারেশন বা ইয়াং জেনারেশন আছে তারা তো বাইরে কাজ করছে। আমরা 18 দফা নির্দেশনা দিয়েছি ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই জানানটা আসলে ওভাবে আমরা দিতে পারছি না এখনো যে তাকে অবশ্যই মানতে হবে। আজকে সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত সংখ্যা আমরা জানার পর আজকে দেখবো অনেকের কাছেই মাস্ক নেই বা তারা প্রয়োজনই মনে করে না যে তাদের এটি প্রয়োজন আছে। এবং কিছু মিসকনসেপশন আমাদের মনে তৈরি হয়েছে। একটি হচ্ছে একবার করোনা হয়েছে আর একবার হবে না। দ্বিতীয় হচ্ছে কোভিড এর ফার্স্ট ভ্যাকসিনটি নিয়েছি অতএব আমার করোনা হবে না। তৃতীয় হচ্ছে করোনা হয়ে গেছে তার মানে আমার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। এই মিসকনসেপশন গুলো যদি আমাদের মধ্যে বাড়তে থাকে তাহলে কিন্তু আগামীতে সংক্রমণের জায়গাটিতেও আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারবো না, নিজস্ব প্রোটেকশন বা সুরক্ষার যে জায়গাটি সেটিকেও আমরা নিশ্চিত করতে পারবো না। তাই আমাদের কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে আসল চিত্রটি তুলে ধরে বারবার বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। যেমন গণমাধ্যম আছে, যেখানে গণমাধ্যম পৌঁছাতে পারে না, ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় যেখানে সাধারণ মানুষ রয়েছে সেখানে দরকার হলে মাইকিং করেও প্রচারণের জায়গাগুলো। এবং আজকে যে জায়গাটি আপনি দেখেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর ব্যাখ্যা করেছে 29টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে, সেই জেলার মানুষগুলোকেও তো প্রপারলি জানতে হবে যে তার জায়গাটি ঝুঁকিপূর্ণ। আমি আপনি হয়তো খুব বেশি সচেতন আমরা জানি, কিন্তু একেবারেই প্রত্যন্ত জায়গায় যিনি আছেন তার যে জায়গাটি যে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এবং বেশ বড় একটা অংশের সঙ্গে আমরা কথা বলেছিলাম নাজিম মুনি, যাদের হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে কিন্তু তারা এখনো সেটি জানেন না। এটি হতে পারে তাদের জানার সদিচ্ছা নেই, অথবা আরেকটি হতে পারে যে যেভাবে আসলে প্রচারণটি হওয়া দরকার সেটির জায়গায় হয়তো সেটিকে আরেকটু বাড়াতে হবে। শারমিন আব্বাসী, যেই জিনিসগুলি এখন যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে, বেশিরভাগ হাসপাতালে এখন আসলে শয্যা খালি নেই। এটা এটা কয়েকদিন যাবতীয় এই হাহাকার তৈরি হয়েছে এবং মার্চের 18 তারিখ থেকে এই পর্যন্ত আমরা এত লাফিয়ে এই সংখ্যাটি বাড়তে দেখলাম, যেটা আসলে খুবই উদ্বেগজনক অবস্থায় আছে এবং সামনে আসলে যে পরিস্থিতি তৈরি হবে, হাসপাতালে তো সিট পাওয়া যাবে না। আগে যেমন ছিল বাসায় থেকে বলা হতো যে মাইল্ড ভাবে আপনার করোনা হলে আপনি বাসায় থেকেই সেটা 14 দিন কাটানোর পর আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু এখন আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালটা বেশি জরুরি আমাদের দরকার হচ্ছে। তাহলে আসলে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? এখানে কয়েকটা জিনিস একদমই পরিষ্কার করতে হবে। একটা হচ্ছে কিছু জিনিস রিওপেন করতে হবে যেগুলো আমরা ক্লোজ করে দিয়েছিলাম। তার মধ্যে খুব দরকারি একটা জিনিস ছিল টেলিমেডিসিন। যেমন আমি বা আমার মতো অনেক চিকিৎসক যারা হয়তো একটা বড় অংশকে টেলিমেডিসিনের সেবা দিতাম, আমরা যখন দেখলাম যে কোভিড শতাংশের হার 5%-এরও নিচে নেমে গেছে, তখন কিন্তু আমরা বললাম ওয়েলকাম, এখন আপনারা হাসপাতালে আসেন, এখন আপনারা চেম্বারে আসেন, ডিরেক্টলি আপনারা চিকিৎসা নেন। সেই জায়গাতে আমরা আসলে যখন সংক্রমণ অনেক বেশি ছিল, আমরা যদি জুন জুলাই মাসের কথা চিন্তা করি 2020-তে, সেই সময় আসলে যে জায়গাটি ছিল সেই জায়গাটিতে আমরা যে যে প্রচারণাগুলো নিচ্ছিলাম, পদক্ষেপ নিচ্ছিলাম, সেগুলোকে এগেইন টু ব্যাক, আমাদেরকে ব্যাক করাতে হবে, প্রথম কাজ। সেকেন্ড কাজ যেটি আপনাকে একটু পরিষ্কার করি আমি জায়গাটি, যে প্রচুর বেসরকারি হাসপাতাল আছে যারা আপনি জানেন, আপনি নিজে রিপোর্টিং করেছিলেন, আমার নিজের চোখে দেখা, যে তাদের বেশ বড় একটা অংশ জুড়ে কিন্তু কোভিড ইউনিট ছিল। যখন করোনার সংক্রমণের হার 5%-এর নিচে চলে আসলো, তারা কিন্তু সেই ইউনিটগুলোকে সংকুচিত করলো। যার ধরুন 200 বেড ছিল সে সংকুচিত করে 20টি বা 50টি বেডে নেমে গেছে। যার হয়তো আইসিইউতে আলাদা করে 20টি বেড রাখা ছিল সে হয়তো সংকুচিত করে 5টি বেডে নেমে গেছে। অতএব সেই জায়গাগুলো এখন আমাদের রিওপেন করতে হবে, কারণ প্রচুর হাসপাতাল কিন্তু তৈরি আছে, কারণ করোনা সংকটের সময় সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়ে গিয়েছিল, তাদের চলমানও ছিল প্রক্রিয়া, কিন্তু সংক্রমণ কমে যাওয়াতে তারা সেগুলো বন্ধ করে গেছে। কিন্তু সেগুলোকে আমাদের নতুন করে আবার ওপেন করতে হবে। চালু করলেই যেগুলো অক্সিজেন দরকার, হাই ফ্লো
অক্সিজেন সেবা দরকার, করোনার জন্য আইসিইউ দরকার, সেগুলোও সেখানে আছে কিনা সেই প্রশ্ন তো রয়ে যায়। শারমিন আব্বাসী, আমি আপনার কাছে আসবো। একজন দর্শক অপেক্ষা করছেন ফোন নিয়ে, আমি ফোনটা নিয়ে আসি। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি খত্রু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, আমার প্রশ্ন হলো, করোনা মহামারীর কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলছে, কিন্তু আমার প্রশ্ন, গণমাধ্যমে যেভাবে প্রচারণা করে, সচেতনের কথা বলে, মাঠ পর্যায়ে কিন্তু তেমন একটা প্রচারণা আমরা দেখি না। এমনিতে জনগণ সচেতন নয়, তারপরেও সেখানে আমরা উদ্বিগ্ন। যে পরিমাণ মিটিং, যে পরিমাণ বিবাহ অনুষ্ঠান, যেভাবে ধর্মীয় অনুষ্ঠান হয়, নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। 18 দফা সরকার দিয়েছে, এই 18 দফা সম্পর্কে মানুষকে অবগত করার জন্য মাঠ পর্যায়ে তেমন কোনো উদ্যোগ নাই, ঢিলা ঢালাভাবে চলছে। তাহলে কিভাবে করোনা যুদ্ধে আমরা জয়ী হবো? এই যুদ্ধে জয়ী হইতে আমাদেরকে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, যেমন গণমাধ্যম আপনারা প্রচার করতে। আমরা আপনার অবস্থাটা বুঝেছি। আপনি অনেক দূর থেকে সেই খবরটি আমাদের জানালেন যে সেখানকার অবস্থা একদম মাঠ পর্যায়ে অবস্থা খুবই খারাপ অবস্থা আছে। শারমিন আব্বাসী যে কথাটি বলছিলেন তিনি, যে একেবারে মাঠ পর্যায়ে 18 দফার কোনো কিছুই তাদের কাছে এসে পৌঁছায়নি। আমাদের কাছে যাদের 18 দফা এসে পৌঁছেছে তাদের অবস্থাও তো একইভাবে দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটে আপনি কি এমন কোনো ব্যবস্থাপনা দেখেন যে 18 দফা ঘোষণা করা হয়েছে পরশু, এর মধ্যে তার কোনো প্রভাব আসলে পড়েছে? 18 দফা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটার জন্য তো প্রতিনিয়ত কাজ চলছে। কিন্তু কাজের প্ল্যাটফর্মটি কিন্তু সবাইকে মিলে করতে হবে। সবাইকে উজ্জীবিত করার জায়গাটি কিন্তু আমাদেরকে খুব দ্রুত তৈরি করে ফেলতে হবে। যারা চিকিৎসক তাদের জায়গা থেকে করবেন, যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের জায়গা থেকে করবেন, যারা নীতি নির্ধারক তাদের জায়গা থেকে করবেন। আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সমন্বয়টা তৈরি করা খুব জরুরি হয়ে আমাদের দাঁড়িয়েছে। কারণ অনেকেই বলেছেন যে 18 দফার নির্দেশনা দেওয়া হয়েছে, এটিকে আসলে আমরা কবে থেকে মানব? প্রচুর প্রতিষ্ঠান আমাদেরকে এরকমও প্রশ্ন বলেছে বা আমাদেরকে পাঠিয়েছে যে এটিকে কালকে থেকেই মানতে হবে, নাকি 7 দিন পর থেকে, নাকি সরকার আমাদেরকে 2 সপ্তাহ বা 1 মাস সময় দিচ্ছে এটিকে গুছিয়ে নেওয়ার জন্য। এটি যে তৈরি করাই হয়েছে এই মুহূর্তের একটি জরুরি অবস্থার জন্য, সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে কেন জানি আমরা তার পরিষ্কার মানে করতে প্রত্যন্ত অঞ্চলে যে এরকম কনফিউশনের জায়গা আছে, দ্বিধার জায়গা আছে যে কবে থেকে কি কেমন করে হচ্ছে, সেটি ঢাকা এখানে শহরেও আছে। ঢাকা সেটি শহরেও ঢাকা একই রকম শহরেও আছে। অনেক অনেক মানুষই জানে না। শারমিন আব্বাস, শেষে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। ছোট প্রশ্ন, কিন্তু তার ব্যাপ্তি অনেক বড়। সেটা হচ্ছে, মারা যাচ্ছে, খুব চট করে মারা যাচ্ছে, আপনিও যেমনটি বলছিলেন, ঠিক কি অসুবিধার জন্য, অসুবিধা বোধ করে তখন সে মারা যাচ্ছে? ফুসফুসে আক্রমণ হচ্ছে সেটা বেশি, নাকি রক্ত জমাট বাঁধছে, নাকি কি কারণে এখন এত দ্রুত মৃত্যু হচ্ছে? নাজরীন, এইভাবে আসলে কিন্তু ডিরেক্টলি আমরা আসলে বলতে পারবো না যে গণহারে সবাই কিভাবে মারা যাচ্ছে। মোড অফ ডেথ এক একটা রোগীর এক এক রকম। জি, হয়তো আমারই একজন আত্মীয়, সে হচ্ছে পালমোনারি এম্বোলিজম, অর্থাৎ ফুসফুসের মধ্যে রক্ত জমাট বেঁধে মারা যাচ্ছে। কেউ হয়তো সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে, কেউ হয়তো রেসপিরেটরি ফেইল করে মারা যাচ্ছে, কারো হয়তো ডায়াবেটিস, প্রেশার, অনেক কিছু আছে, তার মাল্টি অর্গান ফেইল করে সে মারা যাচ্ছে। অর্থাৎ মোড অফ ডেথ কিন্তু আমাদের অনেক রকম, কারণ একটাই, অক্সিজেনের অভাব। অর্থাৎ শ্বাস ঠিক মতো নিতে পারছে না। এবং এবারকার রোগীরা বলছে যে আগে আমার অক্সিজেন মাস্ক লাগালে ভালো লাগতো, কিন্তু এখনকার জনদের সিমটমটা এমন যে তারা ছটফট করতে থাকেন, অক্সিজেন দিতেও তাদের ভালো লাগে না। অতএব এবারকার সিমটম কিন্তু একেবারেই গতবারের সিমটম থেকে একেবারে আলাদা। তাই আমি বলবো যে প্রত্যেকে তার জায়গা থেকে একটু সচেতন হয়ে, দয়া করে আপনারা সচেতন হন, একটু দয়া করেন। কারণ আপনি যদি সচেতন থাকেন, আপনার পরিবারের হয়তো কেউ না কেউ বেঁচে যাবে। নতুবা সামনে কিন্তু খুব ভয়ঙ্কর একটি সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এবং টিকা নিয়ে কেউ কোন রকম ভাবে আপনারা কনফিউশনের শিকার হবেন না। যাদের সেকেন্ড ডোজের ডেট চলে এসেছে তারা সেকেন্ড ডোজ নেবেন। যাদের ফার্স্ট ডোজ নেওয়ার পরও টিকা হয়েছে, নির্দিষ্ট ইন্টারভ্যালে সেকেন্ড ডোজটি তাদেরকে নিতে হবে। এক্ষেত্রে কেউই কিন্তু আপনারা কোনো ধরনের ভুল তথ্যের শিকার হবে না। কারণ যদি টিকা নেন তাহলে উপসর্গটা মৃদু হয়, হসপিটাল অ্যাডমিশন কম লাগে, আইসিইউ অ্যাডমিশন কম লাগে। অনেক টিকা আমাদেরকে নিতেই হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন যে এবারকার করোনাটা কতখানি ভয়ঙ্কর, যে মাল্টি অর্গান ফেল করে তারা মারা যাচ্ছেন, অক্সিজেনেও তাদেরকে এক ধরনের শান্তি দিতে পারছে না আগে যেটা সম্ভব ছিল। নিশ্চয়ই আপনারা সাবধান থাকবেন নিজের পরিবারের জন্য। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কথা শুনতে চাই। যা কিছু ঘটছে, 18 দফা অনেকেই জানেন না, কেন জানেন না, টেস্ট কেন কেউ করতে পারছেন না, আমরা জানতে ফিরবো। তবে তার আগে একটা বিরতি নিতে চাই। ফিরছি স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রকে সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, তিনি মুখপাত্র স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং একই সাথে আমাদের অন্য অতিথিরাও যুক্ত হয়েছেন। সুভাষ সিংহ রায় আছেন আমাদের সাথে, তিনি সদস্য বইমেলা বাস্তবায়ন কমিটি। অধ্যক্ষ কবির আহমেদ আছেন সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আমরা সড়কের অবস্থা জানতে আসবো, তার আগে একটু স্বাস্থ্যের খবর জেনে নিই। অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যদি শুরু থেকে শুরু করি, তাহলে বেশিরভাগ মানুষ এখন বলছে সেটি হচ্ছে তারা টেস্ট করাতে পারছেন না। করোনা টেস্টের জন্য যারা যেসব হাসপাতালগুলোতে যাচ্ছেন, সরকারি হাসপাতালে, তাদের টোকেন দেওয়া হচ্ছে যেটি
সেটিতে বলা হচ্ছে 3 দিন পরে এসে তাদের টেস্ট করতে, এবং 3 দিন পরে তারা যখন টেস্ট করছেন তারা আরো 3 দিন পর ফলাফল পাচ্ছেন। ফলে হচ্ছে এই 3 দিনের মধ্যে যে গ্যাপ তৈরি হচ্ছে, এর মধ্যে তারা নানা জনকে ছড়াচ্ছেন করোনা, এবং একই সাথে অনেক মানুষ টেস্টের বাইরে রয়ে যাচ্ছে। এখন আসলে এই বিষয়ে করণীয় কি? ধন্যবাদ। আমি বলবো যে হঠাৎ করে যখন কেস সংখ্যা বেড়ে যায় তখন প্রবলেমটা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে আমাদের যে টেস্ট গুলো করা হচ্ছে সবাই তো আরটিপিসিআর এর উপর ভরসা করছে, জি, কিন্তু এর বাইরেও টেস্ট আছে, কিন্তু অ্যান্টিজেন টেস্টও আছে। এই অ্যান্টিজেন টেস্ট গুলাকে মানুষজন খুব বেশি প্রথম থেকেই যেহেতু করে নাই, যেহেতু এটা অনেক পরে আমাদের এই গভর্নমেন্টের আসছে, সেজন্য মানুষের এটার উপরে ঠিক নির্ভরশীলতা নেই অথবা বুঝতে পারছে না টেস্টের রেজাল্ট কি হতে পারে। সেজন্য ওরা কিন্তু আসলে অ্যান্টিজেন টেস্ট অনেকে করছে না। যেটা করা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো ছাড়া যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা উপজেলাতে এই টেস্ট গুলাকে অ্যাভেলেবল করা আছে অ্যান্টিজেন টেস্ট। আমি বলবো যেখানে আরটিপিসিআর এর জন্য তো একটা সমস্যা, আপনি তো যখন ওই সাইকেলটা দেখবে একটা মেশিনও তো একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বাইরে তার দিতে করতে পারছে না। 90টা, তাই না? ওইটা দিতে গেলে কিন্তু আবার করতে তো পারতো, ডাক্তার রোবেদ আমিন, করতে তো পারতো, সেই সক্ষমতা আছে। কিন্তু সেখানে বলা হচ্ছে যে সেখানে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদের নিয়োগ দেওয়ার কথা ছিল 300 জনের, তারা কিন্তু গত বছর সেটার অনেকখানি এগিয়ে ছিল, তাদেরকে আর নিয়োগ দেওয়া হলো না। ফলে হচ্ছে এই ল্যাবগুলিতে যারা কাজ করবেন, যারা টেস্টের জন্য স্যাম্পল কালেক্ট করবেন, করবেন, সেখানে এমন কোনো মানুষ নেই। ফলে হচ্ছে টেস্টের জন্য স্যাম্পল কালেক্টও করা সম্ভব হচ্ছে না। এই যে নেওয়া হলো না শেষ পর্যন্ত 300 জন মানুষ, এই দায়িত্ব এখন পড়ছে, তাহলে এখন কি করণীয়? এটা তো মাঝখানে তো আপনার কেস অনেক কমে গিয়েছিল, যদি অনেক বেশি ভালো কন্ট্রোল থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। তো সেটা তো হয়নি, আপনারা তো সেকেন্ড ওয়েভে পড়ে গেলাম। আমাদের সেকেন্ড ওয়েভটা পড়ে যাওয়ার কারণ ছিল এই হঠাৎ করে এই মেলামেশাটা আর কি অনেক ধরনের। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কি, আপনাকে তো স্বাস্থ্য অধিদপ্তর কি মনে করেছিল যে করোনা চলে গেছে সাধারণ মানুষের মতো? আমি আপনাকে একটা কথা বলি, জি, আপনারা তো শুধু মানুষের কথা বলছেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে মেশিন কয়টা। আপনার যদি প্ল্যান্টি অফ মেশিন থাকতো তাহলে না আপনি অনেক কিন্তু এখন পর্যন্ত ল্যাবের সংখ্যা 264টা, অনেক ল্যাবে তো আমরা যদি 2 দফা করে করতে পারতাম তারপরেও তো অনেক টেস্ট কিন্তু করতে আপনি পারতাম। কোনোটার মধ্যে তো আপনি তো রেগুলেশনটা তো সাইকেলটা তো অনেক বেশি দিতে পারবেন না ইচ্ছা করলেও। জি, একটা লিমিটেশন আছে, আপনার যদি 700টা মেশিন থাকতো তাহলে তো ভিন্ন হতো। এই জন্য অল্টারনেটিভলি আমি বলবো যে অ্যান্টিজেন টেস্টের সুযোগ আছে, সেটার জন্য তো আপনার অনেক বেশি পরিমাণ মানুষও দরকার হচ্ছে না, 15 মিনিটে মানুষ। কিন্তু সেটি তো মানুষের কাছে পরিচিতি লাভ করে নাই সেরকম করে, সেই জায়গাটা আসলে মানুষের জন্য পরিচিতি লাভ করে নাই, কিন্তু টেস্টের রেজাল্টটা তো বেটার আমাদের। আমি বলবো যে অ্যান্টিজেন টেস্ট এখন কোথায় গেলে করা যাবে, আপনি যদি বলতেন তাহলে জনগণের জন্য এখন সুবিধা হতো। কোথায় গেলে সেটা কেমন করে করা সম্ভব? মেডিকেল কলেজ হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা অ্যাভেলেবল, জি, এবং বর্তমানে যেটা করা হচ্ছে এগুলোকে যাতে উপজেলায় পাঠানো যায় সে ব্যবস্থা করা হয় না। কিন্তু যখন করোনা টেস্টের জন্য সবাই লাইনে দাঁড়াচ্ছে, তাদের কি এই পরামর্শ দেওয়া হচ্ছে না যে আপনি আরটিপিসিআর না করে আপনি অ্যান্টিজেন টেস্ট করেন, আপনাকে ওই জায়গায় পাঠানো হলো? এই সুযোগ কি সেখানেই বলার সুযোগ থাকার কথা? যেখানেই যাচ্ছে সেখানে বলা আছে যে আপনার 2 ধরনের টেস্টের ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি গুলো মানুষজন নিতে পারবে। এখন ধরেন আপনাকে বলা হলো আর কি, এখন আপনি যদি চুজ করেন যে আমি আরটিপিসিআরে যাব, তাহলে তো আপনি তো যাচ্ছেন না। কিন্তু এইগুলো এটাই হলো যে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে কিছু। তো আমি মনে করি যে মানুষজনকে এটা জানানো যাবে যে তারা কিন্তু অ্যান্টিজেন টেস্ট উপর বেস করেও কিন্তু ডায়াগনোসিসটা করতে পারবে। বিশেষ করে যখন আপনার সংক্রমণ বেশি হয় তখন কিন্তু অ্যান্টিজেন টেস্টের ভূমিকা অনেক বেশি থাকে। কিন্তু যে হারে এখন সংক্রমণ বাড়ছে, মানে আপনি বলছিলেন যে তখন এই যে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হলো না, সংখ্যা বাড়ানো হলো না যন্ত্রপাতি, তার মানে মনে করা হয়েছিল যে করোনা এই দেশ থেকে চলে যাচ্ছে বা কিছু, মানে স্বাস্থ্য অধিদপ্তর কি মনে করেছিল? চলে যাচ্ছে, এটা তো নির্ভর করবে আসলে মানুষের উপর। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা শুধু একটা জায়গার উপর নির্ভর করে থাকলে হবে না। এই কোভিড সিচুয়েশন তো স্বাস্থ্য অধিদপ্তরের বিষয় না, এটা তো গ্লোবাল বিষয়, এটা তো মানুষের বিষয়। আমি প্রথমেই বলেছি এবং সবসময় বলার চেষ্টা করছি, না, স্বাস্থ্য অধিদপ্তর মনে করেছিল কিনা যে এইটা আসলে দ্বিতীয় ঢেউ আসতে পারে, সেই প্রজেকশনের জায়গা আপনাদের ছিল কিনা, নাকি আপনারাও সাধারণ মানুষের মতো ভেবেছিলেন যে করোনা এই দেশে কিছু করতে পারবে না? সেটা সম্পর্কে ধরেন তার তরফ থেকে অথবা বিভিন্ন বৈজ্ঞানিক তরফ থেকে সবাই কিন্তু বলছিল যে আমরা যদি সেই স্বাস্থ্য সচেতনতা না মেনি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় ওয়েভে আসতে হবে। সেটার কিন্তু প্রমাণ আমরা দেখিয়েছি। এবং দেখেন এর আগেও কিন্তু বলা হয়েছে যে আমরা আগে থেকে এই ব্যবস্থাগুলো যেন নেওয়া হয়, কিন্তু সেটা ব্যবস্থাটা নেওয়া হয়েছে কিছুটা পরে।
সেজন্যই সংক্রমণের জায়গাটাতে অনেক বেশি চলে আসছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে এগুলো তো তারপরেও প্রথম থেকে warning দেওয়া সংক্রমণ আসতে পারে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি আমরা দেখছি না, কারণ ল্যাবের সংখ্যা একই আছে, এখন কেউ টেস্ট করতে পারছে না, আলাদাভাবে কোনো রকমের এই সুবিধা ল্যাবের জায়গা সংখ্যা পাচ্ছি না। দিয়ে কিন্তু তার মানে সেই প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তর আপনি তো রাখেনি। দ্রুত গতিতে ল্যাব বাড়াতে পারবেন না। আমাকে চিন্তা করতে হবে কিন্তু এই জিন এক্সপার্ট মেশিন গুলো ইউজ করার পরে আপনি এই জিন এক্সপার্ট মেশিন গুলোর মাধ্যমে কিন্তু টিবিও ডায়াগনোসিস করছেন, তাহলে আপনার কাছে এক্সট্রা কোথায় থাকলো, তাই না? আপনি কিন্তু 200 কতটা পর্যন্ত করেছেন আর কি এক জায়গা থেকে। এখন সেখান থেকে যদি প্রগ্রেসিভলি আরো অনেক বেশি করা যেত তাহলে হয়তো টেস্টের জন্য কিন্তু ভালো। তার মানে এটাই যেটা দাঁড়াচ্ছে যে নেই- আসলে টেস্টের অভাবে অনেক মানুষজন আছে, যদি সবাইকে টেস্ট করা সম্ভব হতো, আমরা যে 5,000-এর উপর এখন করোনা আমি- রোগী দেখছি, আমাদের- সেই সংখ্যা আমাদের- অনেক বেশি হতো, অনেক একটু- বেশি। আমি একটা কথা বলি, শোনে, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের মাথার ভিতর টেস্ট একটা ঢুকাই দেওয়া হয়েছে। একটা রোগ ডায়াগনোসিসের জন্য টেস্ট হচ্ছে একটি অংশ, কিন্তু এর বাইরেও আরো অনেক টেস্টের মাধ্যমে কোভিড-19 বোঝা যায়। এই জিনিসগুলোকে আমাদের ফিজিশিয়ানরা বুঝতে হবে, কারণ এখন ডায়াগনোসিসটা আপনি ক্লিনিক্যালি করবেন। টেস্টের ভূমিকা আছে, কিন্তু টেস্টের লিমিটেশনও আছে। অনেক করেন টেস্ট করলেনই আপনি নেগেটিভ মানে কিন্তু কোভিড নয় এটা বলতে পারছেন না আপনি। সেজন্য বিভিন্ন ধরনের টেস্টের সংখ্যার মাধ্যমে একজন ডাক্তার অনুমান করতে পারবেন যে কার আসলে কোভিড হয়েছে। ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কিন্তু একজন সমস্যা ডাক্তারের কাছে যাওয়া আর একটা টেস্ট করার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আমি যদি টেস্ট করেই জানতে পারি, মানুষের কাছে টেস্টটাই প্রথমে সহজলভ্য এবং সহজভাবে সেটা নিজেকে জানার ক্ষেত্রে ভুল ধারণা। আমি এটা আমি ভুল আমি ধারণা। আপনার আমি কাছে বলি, আসবো। তার মানে আপনি কি আপনি বলতে আপনার চান কোনো কিনা সমস্যার যে জন্য আগে ডাক্তারের যে কাছে আপনি যাবেন অথবা পরামর্শ নেবেন। মানে টেস্ট এত হচ্ছে হাজার পরের হাজার মানুষ ডাক্তারের কাছে টিকিট কেটে ডাক্তারের কাছে যাবে তার করোনা হয়েছে কিনা টেস্ট করা বাদে? না, সেটাও বলা হচ্ছে না, বলা হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। আপনি টেলিমেডিসিন সার্ভিসও নিতে পারবেন, সেটাও তো এখনো চালু সব হয়নি। সার্ভিসে আছে। যে একজন দর্শক অপেক্ষা করছে, সার্ভিস আছে কিন্তু এখন যে আমরা 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 নিয়ে আসি। সার্ভিস আছে। আমরা দর্শক কোথা থেকে বলছিলেন, যদি দর্শক থেকে থাকেন, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলেন, কোথা থেকে বলছেন নাম বলে ছোট করে প্রশ্ন করতে হবে দর্শক। আমি আমি ঢাকা থেকে বলছিলাম। জি। আমি আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আর কি, যে এই যে ইউপি যে নির্বাচনের যে একটা ডিক্লারেশন দেওয়া হলো, যে এখানে তো স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, যে প্রচার প্রচার আমরা দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আমরা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আজকে যশোরে যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে বলছেন? সেখানে পাশাপাশি সব মানে সব জায়গায় ইউপি নির্বাচন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে গেটগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের প্রচার প্রচারণার জন্য সকলে কিন্তু প্রস্তুত নিচ্ছে নির্বাচনের ক্ষেত্রে। যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি ধন্যবাদ। আমি আপনার উত্তর নিতে আসবো। শুধু একটা প্রশ্ন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রের কাছে রেখে যেতে চাই। আমরা যখন এই সরাসরি অনুষ্ঠান করছি তখন শত শত শিক্ষার্থী একসাথে এখানে তাদের কমেন্ট লিখছেন যে 2 তারিখে হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা তারা দিতে চাইছেন না, এমন পরিস্থিতির মধ্যে তারা বারবারই সেটা বলে যাচ্ছেন। তারপরেও 2 তারিখে পরীক্ষা নেওয়া হবে, এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে আপনারা অটল আছেন কিনা জানতে চাই। যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে যে অবস্থা এখন তৈরি হয়েছে, 60% ভাড়া বেড়েছে, কিন্তু আসলে যাত্রীরা সেখানে নিরাপদ আছেন কিনা। ভাড়া মুহূর্তেই বেড়েছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তা মুহূর্তে বাড়লো কিনা আমরা ফিরতে চাই। আমরা একটা বিরতির পর ফিরতে চাই। এবং একই সাথে আমরা কথা বলছিলাম মূলত টেস্ট করা নিয়ে, করোনা টেস্টে আসলে কি অবস্থা হবে। কিন্তু তার আগে আমরা জেনে নেই যে করোনা যখন এমন ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে, তখন গণপরিবহনে 50% যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে, 50% যাত্রী নিয়ে বলা হয়েছে, আর 60% দাম বাড়ানো হয়েছে। আমরা আজকে খবর যতটুকু জানলাম, 60% ভাড়া বৃদ্ধি একদম পুরোপুরি 100% কার্যকর হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি যে সেখানে আসলে যাত্রী 50% নেওয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমাদের সাথে আছেন, আজকে আমরা কথা বলতে চাই, আমাদের সাথে আছেন অধ্যক্ষ কবির আহমেদ, তিনি সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। অধ্যক্ষ কবির আহমেদ, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গণপরিবহনে 50% যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে। আজকে সারাদিন ভীষণ রকমের দুর্ভোগে পড়েছে মানুষ, কারণ গাড়ি পাওয়া যায়নি এবং যা পাওয়া গেছে তাতেও ওঠার কোনো সামর্থ্য ছিল না। যে অবস্থা দেখা যাচ্ছে এখন, আপনি বলেন যে মানুষের চলাফেরার জন্য যে জটিলতা তৈরি হয়েছে সেটা আসলে কি কারণে তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। আমি কালকেও আপনাদের টিভিতে এই কথাটা বলেছিলাম। আমরা কিন্তু কালকে আমাদের সারা বাংলাদেশের সমস্ত ইউনিটকে জানিয়ে দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং 60% ভাড়া বৃদ্ধি করে আজ থেকে সার্ভিস চলবে। এবং আমাদের কাছে যতটুকু খবর আছে ম্যাক্সিমাম জায়গায় এটা পালন করা হচ্ছে। ঢাকা শহরের কথাটা কালকে আমি বলেছিলাম যে ঢাকা শহরে দুটো সমস্যা, একটা হলো অফিস ফেরত যাত্রী যখন যায় এবং অফিসে যখন আসে তখন
যাত্রীরাই জোর করে বাসে উঠে যায়। এই সমস্যা আমরা গতবারও যখন স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালিয়েছি তখনও এটা আমরা ফেস করেছি। এখনো আমাদেরকে এই সমস্যাটা আমাদেরকে ঢাকা শহরে ফেস করতে হচ্ছে। আর কিছু কিছু আন্তজেলা সার্ভিসে আপনার আমাদের অনলাইন টিকিট বিক্রি হয় 15 দিন আগে, ওই সমস্ত জায়গায় কিছু অনলাইন টিকিট বিক্রি ছিল, যার কারণে কিছু আন্তজেলার গাড়িতেও এই 50% বাইরে কিছু যাত্রী নিয়েছে আমাদের কাছে যে খবর আছে। এটা আগামী দিন থেকে আর মোটেই হবে না। আর ঢাকা শহরে যেটা আপনি দেখেন ঢাকা শহরে যে টাউন সার্ভিস গুলি চলে এগুলি অনেক যাত্রী নিয়ে চলাফেরা করে। আজকে যখন স্বাস্থ্যবিধিটা মেনে 50% যাত্রী নিয়ে চলা শুরু করলো তখন কিন্তু বাসের সংকট দেখা দিল। যাত্রীর পরিমাণের চেয়ে বাসের সংখ্যা কম হয়ে গেল। এটা আগামী দিন ইনশাল্লাহ আমরা সব জায়গায় বলে দিয়েছি আমাদের সব সার্ভিসকে, যেন কালকে থেকে তাদের সমস্ত গাড়িগুলি রোটেশনে দিয়ে দেওয়া হয় এবং কালকে থেকে এই স্বাস্থ্যবিধি খুব যথাযথভাবে পালন করে। এটার চেষ্টা আমরা সবসময় করে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই, প্রতিদিন যে সংখ্যক বাস আসলে রাজধানীতে চলতো বা বাইরে চলতো, আজকে কি তার চেয়ে কম বাস চলেছে? না, আজকে ওই পরিমাণ বাসে চলেছে, কিন্তু যাত্রী নেওয়া হয়েছে অর্ধেক। আচ্ছা, মানে ওই পরিমাণ বাস চলেছে, তার মানে আপনারা মনে করছেন যে বাসের সংখ্যা বাড়ালে এই সংকট রাইট এটা আমরা আগামী দিন থেকে। কিন্তু আপনি আমাকে একটা কথা আমি জানতে চাই, যে পরিস্থিতিতে আপনারা চালাচ্ছিলেন, যে আগের মতো করে সেই বাসই যদি এখন চলে থাকে, তারপরে যদি আজকে বাস সংকট হয়, আরো কিছু বাস আপনারা একসাথে নামাতে চাচ্ছেন, রাজধানীতে যানজটের ভয়াবহ অবস্থা, স্বাভাবিকভাবে যে বাসগুলি চলে তাতেই ভয়ঙ্কর অবস্থা, আপনারা যদি নতুন করে নানা ধরনের বাস নামান এই উপলক্ষে, তাহলে রাজধানীতে চলাচল করা যাবে? তাই এই সংকট মোকাবেলা আপনি কিভাবে করবেন বলেন? আমার বাসে 45 জন 50 জন যাত্রী আসা যাওয়া করতো, এখন এটার মধ্যে 25 জন যাত্রী যাবে, তাহলে বাকি 25 জন যাত্রী সে কি দিয়ে যাবে? তার জন্য তো বাসের সংখ্যা বাড়াতে হবে আমাদেরকে। এটা মোকাবেলা করার জন্য আমি আপনার কথাতে ইয়ে করলাম যে যদি পরিসংখ্যান নেই, তাই বলছে যে বাসের সংখ্যা না বাড়ালে তো এত যাত্রী পরিবহন করতে পারবে না, কিন্তু এই আপনি যানবাহন বাড়ালেন, বাড়ানোর পরে এই রাজধানী কি চলাচলের উপায় থাকবে? আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় যে এটা সম্ভব রাস্তাঘাটে? আমি আপনাকে বলি, ঢাকা শহরের যে যানজট, এই যানজট এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়। এটাকে আপনি এখন আমাকে যাত্রীও পরিবহন করতে হবে কারণ আমাদের জীবন যাপন, আমাদের জীবন কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে। আমাদের অফিস খোলা, আমাদের অন্যান্য জিনিস সমস্ত কিছু, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মানে অ্যাজ ইউজুয়াল চলছে। এখন ওই জায়গায় যে পরিমাণ মানুষ এখন আসা যাওয়া করছে, তাদেরকে পরিবহন করতে হলে আমাদেরকে কিছু বাসের সংখ্যা বাড়িয়ে দিতে হবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানার জন্য। এটা ছাড়া আর অন্যভাবে মোকাবেলা করার কোনো উপায় নেই। আর যানজটের কথা যেটা বলছেন, সেটা যানজট হবে, এটা শুধু আমাদের জন্য হচ্ছে না, রাস্তায় অনেক ধরনের যানবাহন চলাচল করছে। সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের যে ট্রাফিক বিভাগ, পুলিশ, তারা যথাযথ চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি যে সেই পরিস্থিতি কি হবে, কারণ এত মানুষকে পরিবহনের জন্য আরো যদি কয়েক ধাপের বাস নামে রাস্তায়, তাহলে আসলে রাস্তার অবস্থা কি হবে সেটা কাল পরশু দেখা যাবে নিশ্চয়ই, নতুন করে বাস নামলে। কিন্তু অফিসে যাচ্ছে মানুষ এবং পুরোপুরি 50% কোথাও কাজ করছে না, সবাই একদম পূর্ণোদ্যমে পুরো টিম নিয়ে কাজ করছে। এবং এর মধ্যে আমাদের মেলা চলছে, মেলার সুভাষ সিংহ রায় আছেন আমাদের সাথে, সদস্য বই মেলা বাস্তবায়ন কমিটি, একটু জানি। সুভাষ সিংহ রায়, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বই মেলা আমরা চলতে দেখছি, সময় কমানো হয়েছে কিন্তু বই মেলা চলতে, মেলা চলার ক্ষেত্রে এখন দরকারি মানে বই মেলা চলতেই হবে। সুভাষ সিংহ রায়কে বলছি। জি, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি খুবই সঙ্গত, এবং আমারও যে ভয়ের জায়গাটা যে তৈরি হয়েছে, আমি খুব উৎকণ্ঠিত। আমি 12 বছর যাবৎ অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য। আমরা এবার বইমেলা 1 ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত করতে পারিনি, উদ্বোধনটি আমরা 18 মার্চে যে করেছি। আমাদের মধ্যে শঙ্কা ছিল, কিন্তু প্রকাশকদের একটা অস্থিরতা রয়েছে, আমরা তাদের জীবন জীবিকার নানান রকম প্রশ্ন রয়েছে, তারাও প্রশ্ন করেছিল সবকিছুই যখন খোলা আছে তখন বই মেলা বন্ধ করবেন কেন? অনেক প্রশ্ন কিন্তু হঠাৎ করে উত্তর দেওয়াও যায় না। তা এখন আপনি দেখবেন এবার আমরা ওইটাই মাথায় রেখে গত বছর আমরা 8.5 লক্ষ বর্গফুটের এলাকায় জুড়ে বইমেলা করেছিলাম, এবার 14 দ্বিগুণ করা হয়েছে, 15 লক্ষ বর্গফুট। আপনি সংখ্যাটা ওই জায়গায় স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না,
এবং আপনি পুরো বইমেলায় দেখবেন মানুষের ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম এবং অযথা ভিড় করা লোকের সংখ্যা খুব বেশি এবং জড়ো হচ্ছে তারা তারা নিজেদের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছেন, এটাই কিন্তু সংখ্যাটা বেশি। আর বন্ধের দিনে তারা এই নানান রকম ঘটনা ঘটেছে, গতকালকে বইমেলার শুটিং এর যে অনুভূতির বিষয়টি এসেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, যে কারণে একটা ব্যত্যয়ের জায়গা তৈরি হয়েছে। এবং আজকের এই বইমেলা পরিচালনা যে ব্যাপারটি, এটা নিশ্চয়ই আগামীকাল পরশু একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতেই হবে। নিশ্চয়ই আমরা বলছি যে 18 দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে 18 দফা সুপারিশের জায়গা ছিল, সেখানে যে কোনো রকমের সমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। যখন আমরা সমাবেশ করার ক্ষেত্রে এবং এই রকম অবস্থার মধ্যে পড়ে গেছি, তখন বইমেলায় হয়তো বা মানুষ কয়জন আসছে, স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে, আমরা নানা কিছুর কথাও যদি চিন্তা করি, কিন্তু একটা মেলা হচ্ছে এই রকম একটা সংকটের সময়, সেটাও কি মানুষের মনে অন্য একটা অনুভূতি দেয় না? আপনি আপনার প্রশ্নগুলো খুবই যথার্থ। আমি জানি না উত্তরটি কি আপনার কাছে মনোপুত হবে কিনা। আমি খুব খোলামেলা বলি, আপনি হঠাৎ করে অমর একুশে গ্রন্থ মেলা আপনি কিন্তু হঠাৎ করে আয়োজনটা শুরু করতে পারবেন না, হঠাৎ করে বন্ধ করতে পারবেন না। আমরা যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ার দিকে কিন্তু এগোচ্ছে। সংস্কৃত মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ তারা গতকালকেও বসেছে, আজকেও বসেছে এবং পরিচালনা কমিটির সভা আগামীকালকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে কিন্তু এই সিদ্ধান্ত, এবং কোনোভাবে এইভাবে স্বাস্থ্যবিধি মানানো কেন যাচ্ছে না, কেননা মানুষ কিন্তু এক জায়গায় ভিড় করছে, মাস্ক পরে ঠিকই ঢুকছে, অনেকগুলো গেট করা হয়েছে এবার, এবং এবার স্বাস্থ্যবিধিটা মাথায় রেখেই কিন্তু বইমেলার আয়োজনটি করা হয়েছে। যে কোনো সাংবাদিক, আপনার টেলিভিশন সহ যে কোনো টেলিভিশনের যারা প্রতিবেদক, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা পুরো মেলাটা একবারে ঘুরতে পারছে কিনা। এত বড় চৌহদ্দি, কিন্তু মানুষ খুব নির্দিষ্ট কিছু জায়গায় ভিড় করছে। এই যে মানুষের মধ্যে একটি অগোছালো ভাব কিংবা একটি উদাসীনতা যে জায়গাটি, স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতাটি, এটা খুবই দুর্ভাগ্যজনক। অর্থাৎ এক জায়গায় ঢোকা, একবারে ওঠা, গাড়িতেও কিন্তু এক জায়গায় হচ্ছে, একবারে আমাকে উঠতে হবে, আগে উঠতে হবে। আমরাও সেটা বলছি যে হঠাৎ করে বন্ধ করা যায় না। আমরা এর মধ্যে চট্টগ্রামের বইমেলা বন্ধ হয়ে যেতে দেখেছি, কিন্তু আমরা জানি যে অমর একুশে বইমেলা না, সেই বইমেলা কিন্তু তখন শুরু হয়নি। জি জি, কিন্তু এটাও যখন শুরু হয়েছিল তখন আমাদের শুরু হয়েছে, এটা যখন শুরু হয়েছিল তখন আমাদের করোনা পরিস্থিতি অনেক ভালো ছিল, তুলনামূলকভাবে ভালো ছিল। কাজে এখন যে অবস্থা হয়েছে, নতুন ভাবে চিন্তা করার জায়গা নিশ্চয়ই আপনারা নতুন করে তৈরি করবেন। আমি শুধু ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, অধ্যাপক ডক্টর রোবেদ আমিনের কাছে। শিক্ষার্থীরা যে পরিমাণ লিখছে একসাথে যে তারা আসলে 2 তারিখের এই পরীক্ষায় আসতে চান না, আবারও কি এটি কোন রকম ভাবে পর্যালোচনার সুযোগ আছে কিনা? একটা পরীক্ষা অথবা একটা ইয়ার জন্য ওই যে এটা সুভাষ সাহেব বলেছেন আর কি, একটা বিশাল প্রস্তুতির ব্যাপার থাকে। এই প্রস্তুতির ব্যাপারটা পুরোপুরি ধসে যাবে। এখানে সমস্যা হচ্ছে যে আপনি কি একসঙ্গে অনেক মানুষকে এক জায়গায় জড়ো করে তুলছেন কিনা, এটা একটা বড় প্রবলেম। এই জন্য এখন যেটা করা হচ্ছে, দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো, হাজার হাজার মানুষ তখন প্রতি বছর পরীক্ষা দিত। এইবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমি বলবো যে ভালো একদিকে, এখন একটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে একটা চিঠি পেয়েছি, আমার এক জায়গায় যেতে হবে পরিদর্শন, তেজগাঁও কলেজ। এইভাবে এবং সংখ্যাটা কম, যারা পরীক্ষা দিবেন তাদের সংখ্যাটা খুব কমিয়ে আনা হয়েছে, 3 জন করে করে। তাহলে আমরা যদি ঢাকা শহর, চট্টগ্রাম শহর দেখলাম যে অনেক বিশাল একটা লিস্ট হয়ে গেছে, যেখানে পরীক্ষা যারা দিবেন তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে। এটা যদি করা যায় তাহলে কিন্তু লোক সমাগম কম হবে একটা জায়গায়। আর যেটা সুভাষ সাহেব বলেন, আমি এগ্রি করি যে আপনি যখন ঢুকবে কেউ, আমরা যদি ওই ডিস্টেন্সটা মেনটেন করতে পারি, সবাই যদি মাস্কে থাকে, একটা হ্যান্ড ওয়াশিং থাকে, এবং পরীক্ষা হলে যদি স্ট্রিক্টলি যেসব নিয়মগুলো আছে স্বাস্থ্যবিধি মেনটেন করা যায়, তাহলে তার মানে এখনো আপনারা এই সিদ্ধান্তে অটল আছেন যে 2 তারিখে পরীক্ষা হচ্ছে, কারণ 2 দিন পরেই পরীক্ষা। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে বিরতির পরে আবারও সবার কাছে ফিরতে চাই। দর্শক, আপনারাও নিশ্চয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সংকটটা উদ্বেগজনক, সংখ্যাটা উদ্বেগজনক, এবং আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর রোবেদ আমিন। একটু ছোট করে জানতেই চাই যে পরিস্থিতি তৈরি হয়েছে, টেস্ট করার ক্ষেত্রে যে জটিলতা, সবাই একসাথে পড়ছেন, 3 দিন পরে তিনি যদি টেস্ট করার সুযোগ পান, মানে সংখ্যাটা অনেক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এখনই কোনো রকমের পদক্ষেপ আপনারা নেবেন কিনা, বা যারা আসলে এই টেস্টগুলি করতে চাচ্ছে তাদের জন্য আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? নির্দেশনামা সহজ। যদি আপনার কোনো শারীরিক সমস্যা হয়, আপনারা পরামর্শ নেবেন। সেই পরামর্শটা টেলিফোন সার্ভিসেও নেওয়া যায়, কারণ আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে। কিন্তু
ফোন নম্বরগুলো সবার কাছে অ্যাভেলেবল, প্রতিদিনই টেলিভিশনে আসছে অথবা অন্যভাবে জানতে পারছে, অথবা সরাসরি মানুষজন কিন্তু এখন তো টেলিফোনেরই যুগ, এটার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারতেন। আমি কিন্তু এখন চেম্বারে আছি, এখানে টেলিফোনে বসে কিন্তু আমি একজনকে সার্ভিস আজকেও দিয়েছি, সামনাসামনিও দিচ্ছি। এখন যখন কোনো সময় কোনো রোগী ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, উনি তখন বলতে পারবেন আসলে কততম দিনে কোন টেস্টটা কখন কোন ভিত্তিতে করবেন। আর সমস্যা হচ্ছে আপনি যদি আগে আগে চলে যান টেস্টের জন্য, আপনি যদি আসলে কোভিড-19 আপনি অন্যকে ছড়িয়ে দিবেন, টেস্টের রিপোর্ট আসতে গিয়ে যে সময়টা লাগবে তখন আপনি ছড়িয়ে দিবেন, রিপোর্ট আনতে গিয়ে তখন আবার ছড়িয়ে দিবেন। কিন্তু এই সময়টা যদি বাসায় থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, ম্যাক্সিমাম রোগী তো ভর্তিও তো হচ্ছে না। আমাদের এখানে টেস্ট পজিটিভ দেখে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া, কিন্তু তখন ডাক্তার সাহেব সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন রোগীটাকে সঠিকভাবে ভর্তি করতে দিতে। আমাদের হাসপাতাল তো অনেক নেই, হাসপাতালে বেড তো দেখেন টইটুম্বুর হয়ে যাচ্ছে। সুতরাং একটা টেস্ট জায়গায় করা সিলেকশন থাকলে সে করতে হবে। নিজেও হয়তো আইসোলেটেড অবস্থায় থাকতে পারে, পরিবার থেকে আলাদা থাকতে পারে, এই কারণেই সে নিশ্চিত হতে চাইছে। এই যে আমরা আপনার কাছে জানতে চাই প্রয়োজন নেই, জি কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলি, দেখেন এগুলো তো আপডেটিং হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে এখন আপনি ডেফিনিশনটা নেবেন ক্লিনিক্যাল। একটা রোগীর জ্বর আছে, উনি যদি গন্ধ না পান, ডায়াগনোসিস একটাই কোভিড। উনি যদি জ্বর আসে, কাশি আসে, যেখানে অনেক বেশি সংক্রমণ, ডায়াগনোসিস তো কোভিড, আপনার তো চেঞ্জ হবে না ডায়াগনোসিস। এখন আপনি যদি বাসায় হোম আইসোলেশনে থাকেন, আপনি কিন্তু প্রথম 5 দিন 7 দিনের ভিতর 85 থেকে 90% লোক এমনি ভালো হয়ে যাবে। জি তাহলে ওরা কিন্তু যখন টেস্টে আসছে আপনি তো ছড়িয়ে দিচ্ছেন, সমস্যা হচ্ছে ওই জায়গাগুলো। এই সিদ্ধান্তগুলো কিন্তু কিন্তু যে পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরে শেষ পর্যন্ত মানুষ যখন একটুখানি ঠান্ডা বা জ্বরের মধ্যে থাকে, তার যেহেতু সব অফিস এখন করতে হচ্ছে, কোনোভাবে অফিসের ছাড় পাওয়া যাচ্ছে না, তার একটা টেস্ট রিপোর্ট লাগে। সেক্ষেত্রে টেস্টটা কেমন করে সহজ করা যায়, আমরা সেটা অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আশা করি। একই সাথে বেসরকারি হাসপাতালে কেন, কি কারণে 3,500-4,000 টাকা দিতে হবে আমাকে কোভিড টেস্ট করার জন্য, এটা কি ধরনের কথা, সেটাও নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জানতে চাবো। তবে আজকে না, আর আপনার সাথে নিশ্চয়ই আবারও কথা হবে আমাদের সাথে, আমাদের যেহেতু আজকের জন্য সময় শেষ। দর্শক, আবারও আপনাদের সাথে দেখা হবে। করোনা কাল চলছে, নিজে সাবধান থাকবেন, নিজের পরিবারের জন্য হলেও সাবধান থাকেন সবাই। সবাই থাকুন একাত্তরের সাথে।